ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানকে সামনে রেখে আবারও বৈঠকে বসতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। শনিবার এই বৈঠকের কথা রয়েছে। এবারের আলোচ্য বিষয় মন্ত্রণালয় ভাগাভাগি, অর্থাৎ জোটের শরিকদের কোন কোন মন্ত্রণালয় দেয়া হবে তা ঠিক করা হবে। যদিও এ বিষয়েরই মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। মূলত সরকারের মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে চলছে দর কষাকষি। জোটের সদস্যরা এবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চাইছে, কারণ জোটের উপর নির্ভর করেই এবার সরকার গঠন করতে যাচ্ছে মোদী সরকার। এর আগে এনডিএ জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সরকার গঠনের আহ্বান জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে রোববার শপথ নেবেন মোদী। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার নরেন্দ্র মোদীর শপথ নেয়ার কথা রয়েছে। সকাল 10:15টার পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। নয়াদিল্লির পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ও ভারতের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রোববার সন্ধ্যায় শপথ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। এরপর তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও বসবেন। বৈঠক শেষে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে। এর আগে গেল বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে শেখ হাসিনাকে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। পর্তুগালে অভিবাসন আইন কঠোর করেছে দেশটির সরকার। এরই মধ্যে আগের আইন বাতিল করেছে দেশটির মধ্য ডানপন্থী সরকার। নতুন নীতির আওতায় পর্তুগালে অনিয়মিতভাবে আসা বিদেশিদের নিয়মিত হবার পথ বন্ধ হয়ে গেছে। ফলে প্রায় 5 লাখ অভিবাসন প্রত্যাশীর স্বপ্নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সহকর্মী নুরুল ওয়াহিদের প্রতিবেদন। পর্তুগালে অভিবাসীদের বড় একটি অংশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিক। তারা মূলত কৃষিকাজ, মৎস্য এবং হোটেল রেস্তোরাঁ খাতে কাজ করছেন। অভিবাসন নীতি সহজ হওয়ায় ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার বিপুল সংখ্যক নাগরিক গত 1 দশকে পর্তুগালে স্থায়ী হয়েছেন। পর্তুগাল সরকার বলছে, গত 5 বছরে দেশটিতে অইউরোপীয় অভিবাসীদের সংখ্যা দ্বিগুণ হয়ে 10 লাখে দাঁড়িয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার 10 ভাগ। এর মধ্যে দক্ষ অভিবাসীর সংখ্যাও অনেক কম। তারা লিগ্যাল হওয়ার পরে যেটা করে সেটা হচ্ছে তারা তাদের পরিবারের যে ফ্যামিলি রিউনিয়নের যে অপশনটা আছে সেইখানে তারা ফ্যামিলিকে, বাচ্চাকে, বউকে না এনে তারা বাপ মাকে নিয়ে আসে। ষাটোর্ধ্ব বাপ মা তারা এখানে এসে কোনো কাজ করতে পারে না। তারা বরং এখানের স্বাস্থ্যসেবা, এখানের পেনশন সেবা, এখানে অন্যান্য জিনিস তারা গ্রহণ করে। যার কারণে ডানপন্থীরা চিন্তা করছে এবং উগ্রবাদীরা চিন্তা করছে যে এইসব লোক তো পর্তুগালের কোনো কাজে আসে না, যার কারণে কেন এই সিস্টেমটা এই আইনটা রাখা হবে। এই পরিস্থিতিতে অভিবাসীদের রাশ টেনে ধরতে চাইছে পর্তুগাল। তাই দীর্ঘ 17 বছর ধরে চলে আসা পর্তুগালের অভিবাসন প্রক্রিয়া মুহূর্তেই অবসান ঘটিয়েছে দেশটির সরকার। মাত্র 2 মাস ধরে ক্ষমতায় আসা নতুন সরকার বাদ দিয়েছেন আগের অভিবাসন আইন। এরই মধ্যে মন্ত্রিসভার কঠোর অভিবাসন নীতির অনুমোদনও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সোসা। নতুন গেজেটে অভিবাসন প্রবাহ নিয়ে 42টি নতুন পদক্ষেপ ঘোষণা করেছে সরকার। প্রকাশিত ডিক্রিতে 2017 সালের অভিবাসন আইনের 3টি অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। ফলে পর্তুগালে অন্তত 1 বছর ধরে কাজ করছেন এবং সামাজিক নিরাপত্তায় অবদান রাখছেন এমন বৈধ ও অবৈধ অভিবাসীরা আর নিয়মিত হতে পারবেন না। বাংলাদেশিদের আগমন প্রায় 99% কিন্তু কমে যাবে, কেননা এখন আর যে কেউ ট্যুরিস্ট ভিসায় বা যে কোনো ভিসায় পর্তুগালে এসে নিয়মিত হতে পারবেন না। নতুন এই আইন কার্যকর হলেও অপেক্ষায় থাকা প্রায় 4 লাখ অভিবাসীর রেসিডেন্স পারমিটের আবেদন দ্রুত শেষ করতে চায় পর্তুগাল সরকার। বর্তমানে যে পেন্ডিং কেসগুলো রয়েছে, প্রায় 4 লক্ষের মতো পেন্ডিং অ্যাপ্লিকেশন রয়েছে এই আর্টিকেল 88 এবং 89-এ, অর্থাৎ যারা রেসিডেন্স পারমিট আবেদন করেছেন তাদের কেসগুলো বলছে যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা যাচাই বাছাই করে তাদেরকে বৈধ করার প্রক্রিয়া তারা শেষ করবেন। বৈধ ভিসা নিয়ে আসা অভিবাসীদের হার বাড়াতে চায় পর্তুগাল। তাই নতুন এই সিদ্ধান্ত অনিয়মিত অভিবাসীদের হার এবং তাদের দুর্ভোগ বাড়াবে বলে মনে করা হচ্ছে। যারা এখনো স্থায়ী হতে পারেননি তারা কতদিন থাকতে পারবেন সেটা একটি চিন্তার বিষয়। পর্তুগাল সরকারের তথ্য মতে গত বছর দেশটিতে বৈধ হয়েছেন প্রায় 1,80,000 অভিবাসী। মাহফুজুর রহমান, 71। দর্শক, প্রতিবেদনটি দেখলেন। আমরা এ বিষয়ে আরও জানবো। পর্তুগালের লিসবন থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদ।
জনাব রাসেল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। দেখলাম যে তড়িঘড়ি করে কেন পর্তুগালের নতুন সরকার এই ভিসা নীতি কঠোর করলো, এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। জি, ধন্যবাদ। ৭১ টেলিভিশন যারা দেখছেন এই মুহূর্তে, আসলে এটি ভিসা নীতি নয়, এটি হচ্ছে অভিবাসন নীতি। ভিসা নীতি তাদের আগের মতোই রয়েছে, কিন্তু যারা পর্তুগালে অবস্থান করছে, আসলে পর্তুগালে যেমনটি রিপোর্টে দেখছিলাম আমরা, পর্তুগালে যারা যে কোনোভাবে পর্তুগালে যখন তারা যেত, সেটি বৈধ হোক, ভিসা নিয়ে হোক, অথবা যে কোনো অনিয়মিতভাবে তারা যাওয়ার পরেও কিন্তু সেখানে বৈধতা লাভের একটি অপশন ছিল, যেটি এর আগের সরকার ২০১৭ সালে তারা একটি ডিক্রি বা আইনের মাধ্যমে সংযোজন করে। অর্থাৎ কেউ যদি অবৈধভাবে সেখানে গিয়ে পৌঁছাতো, তাহলে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অর্থাৎ জব কন্ট্রাক্টের মাধ্যমে সেই সেখানে বৈধতা লাভের জন্য আবেদন করতে পারত। তো এই বিষয়টিকে আসলে নিরুৎসাহিত করছে বর্তমান সরকার। তারা গত এপ্রিল মাসে ক্ষমতা গ্রহণ করে। সেই তখন থেকে শুরু থেকে কিন্তু তারা বলে আসছিল যে বর্তমান যে অভিবাসন যে প্রক্রিয়াটি রয়েছে, সেখানে অনেকগুলো তারা মিস্টেক বা গলদ তারা শনাক্ত করেছে, সেগুলো সংস্কারের লক্ষ্যেই মূলত এই আইনটি করা। আর তাদের পক্ষ থেকে যদিও ৪২টি নির্দেশনা দেওয়া হয়েছে, মূলত 4টি বিষয়কে তারা প্রাধান্য দিচ্ছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে রেগুলেটেড মাইগ্রেশন। রেগুলেটেড মাইগ্রেশন বলতে আসলে যেমন যে কেউ যাচ্ছে তাইভাবে সেখানে গিয়ে যেন রেসিডেন্সি অ্যাপ্লাই না করতে পারে, সেই বিষয়টিকে তারা এখন থেকে নজরদারির আওতায় নিয়ে আসবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা চাচ্ছে যে স্কিল মাইগ্রেশনকে প্রমোট করার জন্য সকল ধরনের ভিসা সার্ভিস কিন্তু চালু আছে এখনো, অর্থাৎ পর্তুগালের যত ধরনের ভিসা সার্ভিস রয়েছে তারা কিন্তু সেই স্কিল ওয়ার্কার হিসেবে সেখানে যাওয়ার সুযোগ রয়েছে, জব সার্চ হিসেবে সেখানে যাওয়ার সুযোগ রয়েছে, স্টুডেন্ট হিসেবে সেখানে যাওয়ার সুযোগ রয়েছে, এন্টারপ্রেনিয়র হিসেবে সেখানে যাওয়ার সুযোগ রয়েছে, ডিজিটাল নোমাড যেটা ফ্রিল্যান্সার আমরা বলে থাকি সেই সুযোগ রয়েছে, ইনভেস্টর সহকারে আরো অনেক ধরনের কিন্তু ভিসা ক্যাটাগরিতে কোনো ইম্প্যাক্ট আসে না। এটা শুধুমাত্র যারা পর্তুগালের ভেতরে রয়েছে তাদের জন্য এই 2টি আর্টিকেল মাত্র তারা বন্ধ করেছে, এরকম কিন্তু জি, অর্থাৎ তারা সেখানে দক্ষ জনশক্তি যাতে আসে সেই জায়গাটা মাথায় রেখে আসলে এ ধরনের অভিবাসন নীতিটি করেছে। তো পর্তুগালে অনিয়মিত বাংলাদেশির আনুমানিক সংখ্যাটা এখন কত, আর তারা এই অভিবাসন নীতির কারণে আসলে কি ধরনের সমস্যায় পড়তে যাচ্ছেন? এটা আসলে অনিয়মিত যারা বর্তমান অর্থাৎ গত 3 তারিখে এই আইনটি কার্যকর হয়, 3 তারিখ পর্যন্ত টোটাল 4 লাখ অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। তারা কিন্তু প্রমিস করেছে যে এই 4 লাখ মানুষের রেসিডেন্সি তারা খুব দ্রুততার সাথে তারা দিয়ে দিবেন। এবং এই যে একটি পজ অথবা যে স্টপ বা যেটি বাতিল করেছে, সেটি গতকালকে পর্তুগালের রাষ্ট্রপতি বলেছেন যে এটি কিন্তু চিরস্থায়ী কোনো একটি ব্যবস্থা না। এটি হচ্ছে যে 4 লাখ মানুষ পেন্ডিংয়ে রয়েছে রেসিডেন্সি পাওয়ার আশায়, তাদের প্রসেসগুলোকে স্পিড আপ করার জন্য তারা এটি সাময়িক সময়ের জন্য এখন বন্ধ রেখেছে, যেন যারা অপেক্ষমান আছে তাদের প্রক্রিয়াগুলো দ্রুত শেষ করা যায়। শেষ করার পরে তারা এটিকে আবার পুনর্বিবেচনা করবে বলে গতকালকে ঘোষণা দিয়েছেন। আর এই 4 লাখের মধ্যে আমার যতটুকু ধারণা সেখানে হয়তো 10 থেকে 15,000 বাংলাদেশি রয়েছেন। জি, নিশ্চয়ই বিশেষ করে বাংলাদেশি যারা রয়েছেন তারা বৈধভাবে সেখানে বসবাসের সুযোগ পাবেন, আমাদের সে প্রত্যাশা রয়েছে। আরেকটি বিষয়ে, যারা এখন পর্তুগাল যাওয়ার চিন্তা করছেন তাদের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? এখন আসলে সরকার যেমনটি বলছিলাম যে সরকার চাচ্ছে যে ফরেন ট্যালেন্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য এখন আপনি যদি কোনো একটা বিষয়ে স্কিল হয়ে থাকেন তাহলে আপনি সেখানে এখন আবেদন করতে পারেন জব সার্চ ভিসার মাধ্যমে, অথবা বিভিন্ন প্রতিষ্ঠান যারা সরাসরি জব অফার দিয়ে নিয়ে যাচ্ছে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি স্টুডেন্ট হিসেবে যাওয়ার সুযোগ রয়েছে, আপনি সেখানে ফ্রিল্যান্সার হিসেবে যাওয়ার সুযোগ রয়েছে। আপনার যদি কোনো স্টার্ট আপ আইডিয়া থাকে, নতুন কোনো কনসেপ্ট বা বিজনেস প্ল্যান থাকে, সেটি বাস্তবায়ন করার জন্য আপনি এন্টারপ্রেনিয়র ভিসা নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তো মূলত হচ্ছে এই পদক্ষেপগুলো কিন্তু অভিবাসীদের কল্যাণে তারা এটি নিয়েছে, যদিও সাময়িকভাবে এটি কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর এটির ফলে কিন্তু আপনি জানেন যে আমাদের আপনার এই বক্তব্যগুলো নিশ্চয়ই যারা অভিবাসন প্রত্যাশী তাদের অনেক কাজে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে অভিবাসন নীতি নিয়ে কথা বলার জন্য। যুক্ত হয়েছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি জনাব রাসেল আহমেদ।
চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। লিবিয়া উপকূল থেকে 11 অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির একটি উদ্ধারকারী দল। উপকূলের কাছাকাছি এলাকা থেকে আরও 1.5 শতাধিক জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবারের এ ঘটনার তথ্য জানিয়েছে দাতব্য গোষ্ঠী ডক্টরস উইদাউট বর্ডার্স MSF। তারা বলছে তাদের জিও বোরেন্স অনুসন্ধান এবং উদ্ধারকারী জাহাজ দুটি অভিযানে 146 অভিবাসীকে উদ্ধার করে। পরে আরেকটি আলাদা নৌকায় আরও 20 জনকে পায় তারা। MSF সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক বার্তায় বলেছে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে সে বিষয়ে তারা জানেন না। গাজা ভূখণ্ডে 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 77 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 36,731 জন ফিলিস্তিনি নিহত হলো। এদিকে গাজা শিশুদের ওপর বর্বর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত ও আহত হওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে বৈশ্বিক এ সংস্থা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাসকে সমর্থন করে সংস্থাটি নিজেকে ইতিহাসের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। গেল 8 মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারায় 15,000-এর বেশি শিশু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন মার্কিন কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় তিনি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে প্রকৃত তথ্য উপস্থাপন করবেন। আগামী 24 জুলাই ওয়াশিংটন সফরকালে তার কংগ্রেসে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন কংগ্রেসের 2 কক্ষে ইসরায়েলকে উপস্থাপন করার সুযোগ পেয়ে তিনি বেশ আনন্দিত বোধ করছেন। ইসরায়েলকে যারা ধ্বংস করতে চেয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রকৃত দিকটি তিনি মার্কিন জনগণের প্রতিনিধি এবং পুরো বিশ্বের কাছে উপস্থাপন করবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু। এ সফরে তিনি বাইডেনের সঙ্গে দেখা করবেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাতে তিনি ফিলিস্তিনপন্থী মার্কিন শিক্ষার্থীদের প্রশংসা করে বলেছেন তারা ইতিহাসের সঠিক দিকে অবস্থান নিয়েছে। ইমাম খামেনির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয় ওই চিঠি। তিনি বলেন বিশ্ব আধিপত্যবাদের বিদ্বেষী নেতারা জেনে শুনে এমন ভান করছে যে নিষ্ঠুর ও সন্ত্রাসী ইসরায়েল আত্মরক্ষায় নিয়োজিত রয়েছে আর স্বাধীনতা, নিরাপত্তা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিরোধ গড়ে তোলা ফিলিস্তিনিরা সন্ত্রাস করছে। চিঠিতে খামেনি আন্দোলনরত মার্কিন শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, প্রতিরোধ ফ্রন্ট শক্তিশালী হয়েছে এবং আরও শক্তিশালী হবে। উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের কোরআনের সঙ্গে পরিচিত হওয়ার পরামর্শ দেন। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের সড়কে হামলার শিকার হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মেটি ফ্রেডরিকসন। শহরের কেন্দ্রস্থলে একটি চত্বরে এক ব্যক্তি তার কাছে হেঁটে এসে আঘাত করে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার সঙ্গেই হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে হতবাক প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে কোপেনহেগেনের কুলটোরভেটে এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী ফ্রেডরিকসনকে মারধর করেন এক ব্যক্তি, যাকে পরে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি তদন্ত করছে পুলিশ, তবে ওই ব্যক্তির পরিচয় বা হামলার উদ্দেশ্য জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন এক ব্যক্তি বিপরীত পাশ থেকে এসে প্রধানমন্ত্রীর কাঁধে সজোরে ধাক্কা দেন। এই ঘটনার নিন্দা জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী সহ ইউরোপের নেতারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরম্যান্ডির উপকূলে মিত্রবাহিনীর ডি-ডে অবতরণের ৮০তম বার্ষিকী উপলক্ষে ফ্রান্সে আয়োজিত অনুষ্ঠান আগে ভাগেই ছেড়ে চলে যাওয়ায় সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গণমাধ্যমের খবরে বলা হয় বিশ্ব নেতারা ওমাহায় সমবেত হওয়ার আগেই সুনাক অনুষ্ঠান ছেড়ে লন্ডনে চলে যান একটি টিভি সাক্ষাৎকার দেওয়ার জন্য। অনুষ্ঠান ছেড়ে নির্ধারিত সময়ের আগে চলে যাওয়ায় সুনাক তার বিরোধীদের এমনকি মিত্রদেরও সমালোচনার মুখে পড়েছেন। এরপরেই সুনাক তার ভুল স্বীকার করে ক্ষমা চান, বলেন ফ্রান্সে তার আরও বেশি সময় না থাকাটা ভুল হয়েছে।